এখানে বাটপারি করে প্রতারণা করে এখানে নিয়ে এসে আমার পুরো লাইফটাকে উনি ধ্বংস করে দিয়েছে। জামাই আমাকে এরকম অবৈধ মানুষ দিয়ে এরকম মারধর করছে, আমার দাঁত ভেঙে দিয়েছে। এই একটা আজ আমরা আতসকাঁচের নিচে আপনাদের দেখাবো একজন বাংলাদেশি মহিলা মেডিকেল ভিসা নিয়ে পশ্চিমবঙ্গে এসে হেনস্থার শিকার হয়েছে। বাইপাস ধারে কবিতা বড়াল নামে একজন বাংলাদেশে মেডিকেল ভিসা নিয়ে আসা পশ্চিমবঙ্গে এক মহিলা রাস্তার ধারে বসে কাঁদছিলেন। এই ভিডিওটা নেট দুনিয়া ভাইরাল হতেই তারপর আমরা যোগাযোগ করি ওই মহিলার সঙ্গে এবং তিনি আসেন ওঙ্কার বাংলার অফিসে, এসে আমাদের স্টুডিওতে এবং কথা বলেন আমাদের সিনিয়র এডিটরের সঙ্গে। এবং তার সঙ্গে কথা বলার সময় তিনি তার যাবতীয় নথি আমাদের দেখান। আমরা সেই নথি যাচাই করে দেখি তিনি সঠিক না ভুল। আমরা নথিটা যতটুকু যাচাই করে দেখলাম তার সমস্ত নথি সত্য। একজন বাংলাদেশি মহিলা এসে কাতর স্বরের সঙ্গে কাতার হয়ে নিবেদন করছেন যে তার স্বামী অবৈধভাবে এখানে বসবাস করছেন। তিনি এটাও বলে জানিয়েছেন যে 2022 সালে আসার পর তিনি আর বাংলাদেশে ফেরত যাননি। মেডিকেল পাসপোর্ট, ওনার যে পাসপোর্ট ছিলেন সেই পাসপোর্টটাকে লুক আউট করেন। কিভাবে লুক আউট করার কথাটা আমি আপনাদের একটু বলি। তার মানে যিনি বাংলাদেশ থেকে এখানে এসছেন উনি এখানে মারা গেছেন এবং পাসপোর্ট পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেয়, এমনটাই অভিযোগ করেন ওনার স্ত্রী কবিতা বড়াল। তিনি আরো জানান আমাদের যে কিভাবে তিনি বাংলাদেশ থেকে এখানে এসেছেন। চলুন আপনাদের দেখাই। ওই অবস্থায় রয়েছে ওখানে। হ্যাঁ, ওই অবস্থায় কিন্তু পুলিশ আমার বাবা মা এবং আমাদের এই অবস্থা দেখে কোনো রকম সিম্পেথি নেই, তাদের কোনো রকমই সিম্পেথি নেই। আমার মা মানে শ্বাস নিতে পারছে না, আমার বাবার চোখটা ফুলে ঝুলে গেছে, কোনো রকম সিম্পেথি নেই। একজন ফরেনারকে, এত বড় একটা কান্ট্রি, আমরা এত সাধারণ মানুষ, একজন ফরেনারকে এতটুকু সাপোর্ট ইন্ডিয়ান সরকার দিতে পারে না। ইন্ডিয়া তো অনেক বড় একটা মানবিক কান্ট্রি আমরা মনে করি। বাংলাদেশ থেকে আমরা হিন্দু যারা, আমরা মনে করি ইন্ডিয়া অনেক বড় একটা মানবিক কান্ট্রি যে হিন্দুদের জন্য, অথচ আমার জন্য এতটুকু সিম্পেথি তাদের ছিল না, এতটুকু সেফটি আমি পেতে পারি না ইন্ডিয়ার কাছে, ভারতের কাছে। আমার প্রশ্ন এখানে, আমার এত বয়স্ক বাবা মাকে আঘাত করা হলো, আমাকে আঘাত করা হলো, আমাকে প্রতারণা করা হলো, পাড়া প্রতিবেশী সবাই জানে আমার সাথে প্রতারণা হয়েছে। কেন এটা হচ্ছে? প্রশ্ন আমার, কোথায় কি গোল পাকানো হচ্ছে ভিতরে আমি জানি না ম্যাম। পরবর্তীতে পুলিশ সেই পরিস্থিতিতে আপনাকে যখন, দর্শকদের কাছে আরো একবার যাব, এই মুহূর্তে দাঁড়িয়ে কবিতা বড়াল যে পরিস্থিতি ফেস করছেন, আশা করি দর্শকরা বুঝতে পারছেন। এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি, এটা একটা মানবিক ক্ষেত্র। স্বাভাবিকভাবে দাঁড়িয়ে তিনি প্রশ্ন করছেন যে যেখানে তিনি বৈধ কাগজপত্র নিয়ে রয়েছেন, এইভাবে প্রতারিত হয়েছেন, এইভাবে আক্রান্ত হয়েছেন, তারপরেও পুলিশের সহায়তা তিনি কেন পাবেন না। এই মুহূর্তে একজন অসহায় নারী এই প্রশ্ন ছুড়ে দিচ্ছে, অসহায় হিন্দু নারী। সেক্ষেত্রে কিন্তু অসহায় একজন নারী তিনি প্রশ্ন করছেন, আমার এই নাক মুখ এগুলো সব পেটানের কালশিটে দাগ, নাকের এখানে ঘা মেরেছে, ফুলে গেছে একেবারে। আপনার নাকটা আমি দেখছিলাম প্রচন্ড ভাবে ফুলে গেছে, এগুলো সব পেটানের দাগ। এগুলো আমি হা করতে পারি না, এর বেশি হা করতে পারি না, এমন ভাবে পিটিয়েছে। এই যে এত আক্রান্ত হওয়া সত্ত্বেও পুলিশের তরফ থেকে তিনি সহায়তা পাননি, সাহায্য পাননি, আজ অসহায় হয়ে দ্বারস্থ হয়েছেন ওঙ্কার বাংলার। সেক্ষেত্রে আমাদের সত্যি আমরা দর্শকদের কাছে তুলে ধরতে চাইবো এবং যারা প্রশাসনের কাছে তুলে ধরতে চাইবো, এই ধরনের একটা পরিস্থিতি কি করে কলকাতার বুকে সম্ভব। চলাকালীন আমরা ওনার সমস্ত কথাবার্তা শুনি, শোনার পর আমাদের এখানে সিনিয়র এডিটর আমাদের বিপ্লব দা, উনি সরাসরি ওনার মোবাইল থেকে 100 ডায়াল করেন লালবাজার কন্ট্রোল রুমে এবং তারপর শেক্সপিয়ার সরণি থানা আমাদের কাছে আসেন এবং আমাদের স্টুডিও থেকে ওই মহিলাটাকে রেস্কিউ করে এখান থেকে নিয়ে যাওয়া হয়। আসুন ম্যাম, এই মুহূর্তে আপনার
সামনে রয়েছে প্রশাসন, আপনি আপনার বক্তব্য বলুন। আপনার যা বক্তব্য আছে আসুন, আমি আপনার যে বক্তব্য আমরা রেকর্ড করব, করে যা ব্যবস্থা নেওয়া হবে আসুন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওঙ্কার বাংলার অফিস থেকে ফোন করা হয়েছিল, আবেদন করা হয়েছিল লালবাজার থানায়। সেই অনুযায়ী পুলিশ কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে এবং আক্রান্ত যে ভিকটিম কবিতা বড়াল যেভাবে নির্যাতিত হয়েছেন, যেভাবে আক্রান্ত হয়েছেন আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম এবং এই মুহূর্তে পুলিশ তার বয়ান নিতে চলেছে। আমরা এই বিষয়টার উপর ফলো আপ রাখবো। পুলিশ তার বয়ান নেবে এবং পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ পুলিশ নেবে তাও কিন্তু আমরা জেনে নেব। এখানেই কথা হবে এবং আমরা এই বিষয়টাকে যেহেতু ফলো আপ করেছি আমরা দেখব। ম্যাম, ওনার সাথে কথা এখানে একটু বলুন, কারণ আমরা যেহেতু আপনাদেরকে ইনফর্ম করেছি সেহেতু আমাদের সামনে একটু আমাদের দর্শকদের সামনে এই বিষয়টা রাখতে হবে ম্যাম, এটা রিকোয়েস্ট। স্যার সেটা এখানে একটু করলে ভালো হয় স্যার, কারণ আমরা এই বিষয়টা আপনাদের ইনফর্ম করেছি। আপনারা স্যার একটুখানি সমস্ত কিছু করে নেব স্যার একটা প্রশ্ন করব। তারপর ওখান থেকে শেক্সপিয়ার কলোনি থেকে ওনাকে একটা জিরো গ্রাউন্ড এফআইআর করা হয়। তারপরের দিন মহিলাকে ওখান থেকে তারা নরেন্দ্রপুর থানায় পাঠানো হয় এবং নরেন্দ্রপুর থানায় যাওয়ার পর পরের দিন ইচ্ছা না থাকলেও নরেন্দ্রপুর থানা ওনার এফআইআর করেন। কিন্তু এখানেই গল্প শেষ হয়ে যায়নি। ওই মহিলার এফআইআর নিতে নরেন্দ্রপুর থানা প্রথম দিন কেন নিল না, মহিলার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন মহিলা করছেন প্রশাসনের কাছে, তিনি বলছেন এফআইআর করার পর তাকে এফআইআর কপি দেওয়া হয়নি। এফআইআর করার সময় তাকে পুলিশ নানা রকম বিভ্রান্ত করেন এবং তাকে এটাও জানানো হয় যে আমি আপনাদের এফআইআর নিলে আপনি বাংলাদেশ থেকে এখানে এসছেন, আপনাকে বাংলাদেশে আবার যেতে হবে, আবার আসতে হবে, আইনি ঝামেলায় পড়তে হবে। কিন্তু মহিলা তার স্বামীর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং তার যথাযথ শাস্তির জন্য আমাদের সরকারের কাছে কাতর আবেদন জানান। তিনি এটাও জানান আমাদের তার সঙ্গে নরেন্দ্রপুর থানা যেদিন এফআইআর উনি মহিলা করতে যান, ওখানকার আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিক ছিলেন। বাবলু প্রামাণিকের সঙ্গে ওই মহিলা কি বললো আপনি আসুন আপনাদের দেখাই। গতকাল রুদ্ধাশ্ব লড়াইয়ের পর আজকের কিন্তু নরেন্দ্রপুর থানার বাংলাদেশি মহিলাকে ডেকে পাঠায়, তার সঙ্গে কথাবার্তা চলছে এক্ষুনি নরেন্দ্রপুর থানায়। সেই ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কালকে কিন্তু ওঙ্কার বাংলা স্টুডিও থেকে বাংলাদেশি লাইভ চলাকালীন কিন্তু পুলিশকে 100 ডায়াল করার পর লালবাজার থানার পুলিশ আধিকারিকরা এসে কিন্তু উদ্ধার করে সেই বাংলাদেশি মহিলাকে। বাংলাদেশি মহিলা অভিযোগ কিন্তু একের পর এক অভিযোগ থানায় জানিয়ে নরেন্দ্রপুর থানা কোনো কাজ করেনি। তারপরে কিন্তু শেক্সপিয়ার থানা, তারপরে যাদবপুর থানা, একের পর এক থানা কিন্তু নিরাপত্তা বেষ্টনী দিয়ে তাকে কিন্তু উদ্ধার করে আজ কিন্তু নরেন্দ্রপুর থানা তাকে ডেকে পাঠানো হয়েছে। তার সম্বন্ধে কি আলোচনা হচ্ছে সেটা কিন্তু এখন দেখার বিষয়। আজকের আমি এখন নরেন্দ্রপুর থানায় আসলাম। নরেন্দ্রপুর থানা থেকে আমাকে কল করা হয়েছে উত্তম বাবু, উনি আমাকে বলছে যে আপনি আসুন, মেজবাবু আপনাকে ডেকেছেন, আপনার কিছু বলার থাকলে এখানে এসে বলুন। তারপরে আরও একটা নাম্বার থেকে ফোন করেছেন, উনি কে বেসিক্যালি আমি বুঝতে পারছি, চিনতে পারিনি বা পরিচয়টা আমি জানিনি। আমি বাবা মাকে সাথে করে নিয়ে এসেছি। এখন আমার কি হবে আমি জানি না। তো দেখছি মেয়েটারে খুব অন্যায় অত্যাচার করে, আমি গর্ভধারিণী মা, তো এই জন্য আমি ওরে সামলাইতে যাই। আমার এমনভাবে অত্যাচার করছে, আমার গলা চাপকে মারিয়ে দিতে ভালো, আমার এই বুকের পাজর পুজো বিষের মতো ব্যথ হয়ে গেছে। আমার এই পিঠে দেখেন কি অবস্থা, রড দিয়ে পিটিয়েছে। আমি তো ওর গর্ভধারিণী মা। কে মেরেছে আপনাকে? মেরেছে কত লোক যে আসছে, আমি তো বুঝতে পারি না। তার মা কি কারণে মেরেছে? মেয়ে আমার জায়গায় আসছে, জামাই ভরণ পোষণ দেয় না, এই জন্য মারধর করছে। এই একটা পরিবেশ করতে আসছি। কে মারধর করেছে? মারধর করেছে মনোরঞ্জন। মনোরঞ্জন কে হয়? মনোরঞ্জন আমার জামাই হইতে। জামাই কি বাংলাদেশে না ভারতে বাসিন্দা? বাংলাদেশে। হ্যাঁ। তো ভারতে কিভাবে থাকলো? ভারতে উনি চলে আসছে, অনেক টাকা পয়সা মেরে টেরে চলে আসছে অবৈধভাবে। অবৈধভাবে। প্রশাসন কোনো সহায়তা করেছে? না, পুলিশ কোনো সহযোগিতা তখন করেনি।
পরে মেয়ে আর কি ওটা অনেক কষ্ট করে কয়েকটা ফ্ল্যাট দিয়া নেমে ওই রাতে চলে গেছে। আপনার নাম? আমার নাম রঞ্জন বড়াল। দেখলাম 1/8/2025 তারিখে রাত্রে যে ঘটনাটা ঘটলো, বিস্তারিত সব কিছু জানালাম, লিখে রাখলাম। এখন বাবু হয়তো কি কি অভিযোগ করলেন? আমার গায়ে হাত তুললো, আমাকে বেধরে মারধর করলো, আমার জিনিসপত্র লুটপাট করে দিল, টাকা পয়সা নিল, মোবাইল ফোন নিল, আমার বাবা আমাকে মারধর করলো, দাঁত ভেঙে দিল, ঘুষি মেরে লাঠি চোপার মেরে আপনার ফ্র্যাকচার করে দিল। এইগুলো বিষয় সব তুলেছি, দেখা যাক এখন কি হয়। আচ্ছা, সরু পাবেন? আমি আইনের উপর আস্থা রাখি, যেহেতু আমি ফরেনার। বাংলাদেশের থেকে আমরা ভারতবর্ষকে অনেক বড় একটা জায়গা থেকে আমরা মানে বিশ্বাস করি এবং ভক্তি করি, শ্রদ্ধা করি। যেখানে নেতাজির মতন মানুষ জন্মগ্রহণ করেছে, সেখানে তো বলার কিছু থাকে না। আমি এখনো আস্থা রাখছি যে আমার সাথে ঘটে যাওয়া যে দুর্ঘটনা হয়েছে এটার উচিত শিক্ষা হবে এবং যে ফ্রড তাকে আইনের আওতায় আনা হবে। দক্ষিণ চব্বিশ ঘন্টা থেকে বাবলি পরমাকে রিপোর্ট, ওঙ্কার অনলি টুথ। মহিলা এফআইআর কপি হাতে পেলেন। আমরা মহিলার সঙ্গে কথা বলতে হাজির ছিলাম যাদবপুর থানার সামনে। যাদবপুর থানার সামনে মহিলা শোনালেন আর একটা কাহিনী, যেটা শুনলে আপনার কানে উপর বিশ্বাস করতে পারবেন না। আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার যোগাযোগ হয় 2008 সালে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ওনার সাথে আমার পরিচয় হয় বাংলাদেশ থেকে। আমি একটা বাড়িতে লজিং থেকে পড়াশোনা করি, সেই বাড়ির রিলেটিভ ছিলেন উনি। তো আমি একটা কাজের জন্যই মানে ওনার এই রিলেটিভের কাছে বলি যে আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। তখন ওই ভদ্রলোক শ্যামল হালদার উনি এই আমার হাজবেন্ডকে ফোন দেন যে এরকম একটা মেয়ে আছে, মেয়েটাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারো ঢাকায়? তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি আসি, আগে মেয়েটাকে দেখি তারপরে। কিন্তু উনি ছিল একজন নারী লোভী, প্রচন্ড ভাবে নারী লোভী প্রতারক একজন। তো উনি আমাকে দেখতে আসার পরে রাতে আমার সাথে আমি বিষয়টা একটু অন্যরকম মনে করি, তাই আমি আর রাতে ঘুমাইনি, পড়াশোনা করতেছিলাম। তখন আমি উচ্চ মাধ্যমিক ফার্স্ট ইয়ারে পড়ি। আমার মাধ্যমিক পরীক্ষায় আমি ভালো রেজাল্ট উত্তীর্ণ হই। তো তখন উনি আমার সাথে রাতে গল্প করছে। তখন বলছে যে তুমি কি ইন্ডিয়াতে যাবে? আমার ইন্ডিয়ায় বাড়িঘর রয়েছে, আমার বোন টোন আছে, ওনরা তোমাকে দেখতে পারবে। তা আমি বলছি ইন্ডিয়া যাওয়াটা তো অত সহজ বিষয় না, আর এটা আমার পরিবারের সাথে আলোচনা করতে হবে তারপরে। তো বলছে পরিবারের কি দরকার আছে, আমি যে তোমাকে সাপোর্ট করব, ইন্ডিয়া যাবো, পড়াশোনা করবা, তোমাকে ভালো একটা লাইফ দেবো। তো একটা পর্যায়ে ওনার অফিসের একজন হেল্পিং হ্যান্ড ছিল, ওনার অ্যাসিস্ট্যান্ট, ওনার মাধ্যমে হরলাল, ওনার মাধ্যমে আমাকে ব্ল্যাকে রতন দালালের মাধ্যমে এপারে আনার পর ওনার বোনের বাড়িতে, হ্যাঁ পাসপোর্ট ছাড়া ব্ল্যাকে নিয়ে আসে, রতন দালালের মাধ্যমে আনে। তো পাসপোর্ট ছাড়া এনে ওনার বোনের বাড়িতে আমাকে রাখার 1-1.5 মাস পরেই আমাকে বলেন যে তুমি বিয়ে করবে, তোমাকে বিয়ে দেবো। ওনার বোন আমাকে বলে। আমি বলছি বিয়ে কেন করবো? ওনার বোনের নাম বিনা মিস্ত্রি, উনি মাদার তেরেসা টিবি হাসপাতালের আয়ার পোস্টে কাজ করতেন কলকাতায়, গড়িয়াতে। তো উনি বলছে যে তুমি বিয়ে করবে? আমি বলছি বিয়ে কেন করবো, উনি তো আমাকে পড়াশোনা করাবে, আমাকে ভালো একটা লাইফ দিবে বলছে, এই কারণে নিয়ে এসেছেন। তা ও বলছে পড়াশোনা করানো তো অত সহজ না, কাগজপত্রের বিষয় আছে, আমার ভাইকে বিয়ে দিতে চাচ্ছি, তুমি কি আমার ভাইকে বিয়ে করতে চাও, পারবে? তা তখন আমি অ্যাস্টনিশড হয়ে যাচ্ছি যে কি ধরনের প্রপোজাল। আর উনি আমার থেকে বয়সে অনেক বড়, আমার তখন 18 হবে বা প্লাস এরকম, ওনার তখন 53-54 বছর বয়স। তো আমার তখন হঠাৎ মনে পড়ে যে আমাদের বাংলাদেশের আমার দুটো দুঃসম্পর্কের বোন ইন্ডিয়াতে আসে এবং বিক্রি হয়ে যায়, পরে তারা আর কোনোদিন বাংলাদেশ যেতে পারেনি। তো অন্তত এই লোকের বাড়ি তো আমি চিনি, এনার সাথে আমি আত্মসমর্পণ করি এবং উনি বিয়ে করে ওই ঠাকুরঘরের একটু পিকচারের সিঁদুর এনে আমার কপালে পরিয়ে দেয়, বিয়ে হয়ে যায়। এবং এটা উনি অনেক জায়গায় গল্পও করে, আমি 300 টাকায় বিয়ে করেছি, 300 টাকায় আমি বিয়ে করেছি। এবং কিছুদিন পরে আমার বাচ্চা কনসেপ্ট করে, আমার বাচ্চা হয় বাঙ্গুর হাসপাতালে। আমি টানা এখানে 2.5 বছরের মতন, হ্যাঁ সব, এটা ইন্ডিয়ান বাঙ্গুর হাসপাতালের জন্ম সার্টিফিকেট। 2009-এর 28শে মে উনি জন্মগ্রহণ করেন আমার বাচ্চা। তো পরে 2.5 বছর 3 বছর পরে উনি অসুস্থ হয়ে পড়ে, খুব খারাপ ভাবে অসুস্থ হয়ে পড়ে, নার্ভে একটা ওনার বড় অপারেশন হয়। তখন প্রায় উনি 3 মাস বিছানা সজ্জা থাকে, পায়খানা প্রস্রাব বিছানায় করতো। আমার কোলে 9 মাসের বাচ্চা, আমি আর হাজবেন্ড অসুস্থ।
আমি দুদিকে সামাল দিয়ে হাজবেন্ডকে সুস্থ করে তুলি, এবং উনি ডাক্তার বলছে ওনাকে মানে কোনো ওয়েটের কাজ করতে পারবে না, তো উনি আবার বিলাকে আমাকে নিয়ে বাংলাদেশ চলে যায়। আমার গেল কি হবে? বিলাকে চলে গেছে। মানে কি বিলাক অবৈধ পথে। আমি তখন চিনি না তাদেরকে, কার মাধ্যমে উনি গেছে। আমার বাচ্চা, আমি এবং উনি বাংলাদেশে চলে যায়। চলে গিয়ে ওখানে প্রাইভেট সার্ভিস উনি শুরু করে, এবং আমার একটা স্বপ্ন ছিল আমি পড়াশোনা করব। আমি ওখানে গিয়ে আবার পড়াশোনা শুরু করি। আমি হোমিও মেডিকেলের উপরে ডিপ্লোমা করি এবং আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি ওখানে। এখন আমার এলএলবি ক্রিমিনালের উপরে 3rd ইয়ার চলছে। আমি আমার লাইফকে সেলফ ডিপেন্ডেন্ট আমি হতে চাই, তো আমি পড়াশোনা শুরু করি। এই খরচাটা আমি যেহেতু হোমিও ডাক্তার এবং আমার বাবা আছেন, আমার মা আছেন, এরাই সহযোগিতা করে, এবং ওই ডক্টরি পেশা থেকে যেটুকু পাই এই। আর আমি একটা ভূমি ল্যান্ড সার্ভিসে আছি, যেখানে ল্যান্ডের মাধ্যমে কিছু কমিশনে কাজবাজ করা যায়। ওই কিছু টাকা পয়সা আমি জমিয়েছিলাম, সেই টাকা দিয়ে। এখন আপনার বর্তমানে হাজবেন্ড উনি কি চাইছে বলছেন? উনি হ্যাঁ, এগুলো আমাকে অস্বীকার করছেন, আমার বাচ্চাকে অস্বীকার করছেন, এবং আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা পয়সা হাতিয়ে এনে ইন্ডিয়াতে 32 লক্ষ টাকার মতন। উনি বলছে যে ইন্ডিয়াতে একটা বাড়ি করে দাও, আমার তো বয়স হয়ে গেছে, আমি ওখানে থাকি গিয়ে, আর ছেলেকে দেখাশোনা করব, তুমি এখানে থাকবা, এরকম এই বলে আমার কাছ থেকে টাকা পয়সা এনে। তিনি জানান এই যে ওনার স্বামী, ওনার সঙ্গে আলাপ কিভাবে হলো। মহিলার বাবা এবং মা আমাদের ক্যামেরার সামনে জানান ওনার সঙ্গে কি হয়েছে। চলুন শুনি ওনার বাবা এবং মা কি বলছে। কি হয়েছিল সেদিন রাতে? হ্যাঁ, কি হয়েছিল রাতে? মারধর করেছে। কে মারধর করেছে? জামাই মনোরঞ্জন সমদ্দার। কেন মারধর করছে? আমার এই মেয়েকে অবৈধভাবে এই দেশে নিয়ে আসছে। অনেক লোক লালসা দিয়া এই দেশে নিয়ে আসছে। এই দেশে নিয়ে আসিয়া বিয়ে করছে। বিয়ে করার পরে একটা ছেলে জন্মিছে এই দেশে। তার খোঁজ পাওয়ার জন্য ও দাবি করছে অনেকবারেই, বাংলাদেশ বসেও এখানে বসেও দাবি করছে, কিন্তু বাংলাদেশ না, উনি চলে আসছে। ওটা অনেক টাকা পয়সা নিয়ে মেরে চলে আসছে। আজকে এখানে আছে ফজরাবাদে, অবৈধভাবেই আছে। এখন আমরা আসছি এই নাতি মেয়ের সন্ধানে, যে এদের কোনো খোঁজখবর বেঁচে আছে না। আমাদের নিয়ে আসে, আসায় তো আমাদের মারধর করছে। বলছে আগে বুড়ো দুটারে ভাঙ দিতে হবে, বুড়ো দুটারে, তারপরে দেবো রে। এই খবর আমরা আজকেই পাওয়া গেছে, আলোচনা করছে। তো আপনার জামাই বাংলাদেশ থেকে এখানে এসে আছেন অবৈধভাবে? হ্যাঁ, এখানে এসে অবৈধভাবে। জামাই এত ক্ষমতা কোথায় পাচ্ছে? অনেক লোক আছে ওখানে। আচ্ছা, অনেক লোক উনি ই করছে, জোগাড় করছে। পশ্চিমবঙ্গে পুলিশ সহযোগিতা করেছে তো? হ্যাঁ, পুলিশ সহযোগিতা করেছে তো আপনাকে? আমাকে তেমন করেনি। কি অভিযোগ? অভিযোগ নাকি? মারপিট করেছে, আমার দাঁত ভেঙে দিয়েছে, এই একটা ফিরে গেছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছেন? থানায়? হ্যাঁ, করছি। থানা ব্যবস্থা করেছে? না, তেমন করেনি। কেন? চোখ এই মনি লাড়িয়ে গেছে, ভেঙে গেছে, অনেক মারপিট করছে। থানা কোনো ব্যবস্থা নিয়েছে আমার জামাইয়ের বিরুদ্ধে? না, কোনো ব্যবস্থা থানার দিয়ে নিয়ে না। চাইছি আমার মেয়ের ভরণ পোষণ, আর মেয়ের ছেলের ভরণ পোষণ, এবং ওই মোবাইল আছে, টাকা পয়সা আছে, সোনা দানা, এগুলা আমরা চাইছি। ওরও দাবি এই। এখন অসহায় আছি, আমরা অসহায় আছি। আমরা এখানে আসছি, আইয়ে তো মেয়েতে প্রথম ঘরে ঢুকতে চাইছে, ঢুকতে দেবে না। এবার ও বলছে যে কেন ঢুকতে দেবে না, আমরা মায়ের বাবার নিয়ে এসি আমি। তারপর তো তুমি আইসো আমার বিস্কুট মারতে, ও আবার বলছে না কেন তুমি, তোমার মনে যা জাগে মানুষের মনে আর এর মনে জাগে হাইয়ে বলতো নাকি। এরপর তো মেয়েকে যে হাট বাজার করে আনছে পর আনিয়ে তো রান্না বান্না করছে পর মেয়ে ও জানি কোন দিকে গেছে, আমি খেলাম ওই দোতলায়। আমি শুনি কি কয় আগেও আর মা বাবার ই করবো,
খাইয়ার পর ওরে ভাষামো ইয়ে বলছে বলছে পর আপনারা বাংলাদেশ থেকে এসেছেন তো? হ্যাঁ কিভাবে এলেন? আইসি তো পাসপোর্টে। হ্যাঁ। আপনি অভিযোগ করছেন আপনার জামাইয়ের বিরুদ্ধে যে উনি অবৈধভাবে বসবাস করছে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে। হ্যাঁ 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 বাংলাদেশের ছেলে। হ্যাঁ আমার ওর ঘর একটা ছেলে আছে, ছেলে আবার এই দেশে জন্ম নিয়েছে। কার ছেলে আছে? এই আমার মেয়ের ছেলে। মেয়ের ছেলে আছে কোথায়? হ্যাঁ। বাংলাদেশে? হ্যাঁ না এই ভারতবর্ষে ওই মাগুরা না কোথায় ভাঙ্গর ভাঙ্গর ওই যে আমি সময় ছিলাম এই জায়গায়। আমার দাদুর ওই জায়গায় জন্ম হয়েছে ভাঙড়ে। হ্যাঁ ভাঙ্গরে। আপনারা এর আগে পশ্চিমবঙ্গে এসেছেন? আমি আসছিলাম পাসপোর্টে। কেন এসেছিলেন? আইছিলাম মেয়ে আমার মেয়ের জন্য। আপনার মেয়ে জামাই এখানে থাকতো? হ্যাঁ এ সময় মেয়ে জামাই থাকতো ওই জায়গায়। তারপর তো আমি দাদুর বর্ষে 14 দিন আমি এই জায়গাতে আবার চলে যাই। জামাই অসুস্থ হওয়ার পর আবার আর কি বাংলাদেশে গেছিল ওরা। এখন আপনারা কি চাইছেন? হ্যাঁ এখন কি চাইছেন? আর চাইছি তো জামাই আমাকে এরকম অবৈধ মানুষ দিয়া এরকম মারধর করছে। আর যেভাবে আমার মারছে আসছে আমার গলা পাড়াই মারিয়ে খুবই ভালো মারছে আপনাকে? মারছে যে ওই গ্রামের লোকে জামাই এই করাইছে। জামাইয়ের নাম? জামাইয়ের নাম মনোরঞ্জন সমদ্দার। উনি এখন কি চান? কি বলছি আর যা যা আমাকে ওই করছে ফেরত দেবে। জামাই মানে অন্যায় ভাবে এখানে আছে? হ্যাঁ জামাই অন্যায় ভাবে। হ্যাঁ অবৈধভাবে আছে। আপনাদের আতস কাচের নিচে দেখালাম এক অসহায় মহিলার কাহিনী, কিন্তু এর নেপথ্যে মনোরঞ্জন বাবু নেপথ্যে আছেন কে? কতটা প্রভাবশালী ব্যক্তি মনোরঞ্জন বাবু? বাংলাদেশ থেকে ভুয়ো ভাবে এসেছেন, এখানে পাসপোর্ট বানিয়ে ফেললেন, আধার কার্ড প্যান কার্ড বানিয়ে ফেললেন, তার স্ত্রী একাধিক অভিযোগ করছেন, তারপরেও মনোরঞ্জন বাবুকে গ্রেপ্তার করা হলো না কেন, আটক করা হচ্ছে না কেন? কতটা মনোরঞ্জন বাবুর পিছনে আছেন কে? তিনি কতটা প্রভাবশালী ব্যক্তি যে কেন অসহায় মহিলা তাহলে কি সুবিচার পাবে না পশ্চিমবঙ্গে? এমনটাই অভিযোগ করছেন কবিতা বড়াল। তিনি জানাচ্ছেন মনোরঞ্জন বাবু হয়তো আমার মতন অনেক মেয়ের সঙ্গে এমন করেছেন। তিনি এটাও জানাচ্ছেন যে এত কিছু হওয়ার পরেও কেন পুলিশ প্রশাসন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, কেন তার মোবাইল ফোন উদ্ধার করে দিচ্ছেন না? কারণ তিনি শুধু দেশ থেকে বাংলাদেশ থেকে এখানে এসছেন, তার যাবতীয় নথি, যাবতীয় প্রমাণ, কাগজপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি মেডিকেল ট্রিটমেন্টের কাগজপত্র সেই মোবাইলের মধ্যেই বন্ধ হয়ে আছে। তাহলে এই মোবাইলটাই কি আসল রহস্য? আমরা আতস্কচের তলায় আমরা খুঁজে বের করবই। আমরা আছি ওই মহিলার সঙ্গে, আমরা দেখতে চাই এর জাল কতটা গভীর, কত উনি বাংলাদেশ থেকে কার প্রভাবে কিভাবে এখানে আছেন এই মনোরঞ্জন বাবু। এই মনোরঞ্জন বাবু মতন ব্যক্তির মুখোশ আজ আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। আগামী দিন আমরা আরো এমন একটা তথ্য নিয়ে আপনার সামনে আসবো। কলকাতা থেকে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।